দেবযানী এবং তার একমাত্র ননদ শালিনী এক ছুটির দিনে শহরের নামকরা শপিং মলে শপিং করতে যায়। শালিনী বড় বড় শপিং মল থেকে দামি দামি ব্র্যান্ডের জামাকাপড়, জুতা, গহনা, মেকআপ ইত্যাদি কিনতে পছন্দ করে। সে যখন শপিং করে তখন সে জিনিসপত্রের দাম দেখে না। ছোটবেলা থেকেই সে এতটা ধনী পরিবারে বড় হয় যে তার ট্যাগলাইন না দেখেই শপিং করার অভ্যাস থাকে। কিন্তু দেবযানী একেবারেই উল্টো ধরনের। সে শপিং এর পেছনে বেশি টাকা নষ্ট করতে পছন্দ করে না, কারণ সে ছোটবেলা থেকে গরিব পরিবারে মানুষ হয়, তাই সে টাকার মূল্য বোঝে। শালিনী, লেহেঙ্গাগুলো কি সুন্দর দেখতে, তার সাথে এই শাড়িগুলো খুব সুন্দর। নিশ্চয়ই এগুলোর অনেক দাম হবে বলো? না না, সেরকম একটা বেশি দাম নয়। ওই ধরো 20 লাখ কিংবা 30 লাখ টাকার কাছাকাছি হবে। এগুলো সব ব্র্যান্ডেড ডিজাইনারদের তৈরি করা লেহেঙ্গা, আর শাড়িগুলোর সেই তুলনায় দাম খুব একটা বেশি নয়। 20-30 লক্ষ টাকা দাম শুনে দেবযানী একেবারে ভয় পেয়ে যায়, কারণ তার বাপের বাড়ির পরিবার বিগত 26 বছরে 20 লক্ষ টাকা রোজগার করতে পেরেছে কিনা তাতে সন্দেহ আছে। তাই তার কাছে 20 লক্ষ টাকা কিংবা 30 লক্ষ টাকার মর্ম প্রায় কোটি কোটি টাকারও সমান। তুমি কি বলছো শালিনী? একটা শাড়ি লেহেঙ্গার দাম 20 লক্ষ টাকা? এত দাম কি করে হতে পারে? এইসব তো দেখছি সোনা গহনার থেকেও বেশি দাম। তোমার কাছে এটা অনেক দামি হতে পারে, কিন্তু আমার কাছে সেরকম দামি নয়। ওই দেখো, পার্পল কালারের লেহেঙ্গাটা কি সুন্দর, তার সাথে ডিপ গ্রিন কালারের শাড়িটাও খুব ভালো লাগছে। এই বলে শালিনী নিজের জন্য টাকা দিয়ে দামি শাড়ি এবং লেহেঙ্গা পছন্দ করে। সে যখন ট্যাগলাইন না দেখেই দামি দামি জিনিসপত্রগুলো নিয়ে নেয়, তখন দেবযানীর খুবই কষ্ট হয়, কারণ শপিং এর পেছনে লক্ষ লক্ষ টাকা নষ্ট করা মানে একেবারে টাকাই জল ঢেলে দেওয়া। অন্যদিকে শালিনী সেদিন 50 লক্ষ টাকা দিয়ে শপিং করে। মাত্র 50 লক্ষ টাকা দিয়ে শপিং করলাম। সত্যি ভেবেছিলাম কোথাও 1 কোটি টাকা বিল করব, তা নয়। যাই হোক, পরের বার যখন শপিং করতে আসবো তখন আরো বেশি শপিং করব। তোমার কাছে 50 লক্ষ টাকাটা মাত্র হয়ে গেল? বিয়ের আগে যদি আমার কাছে 50 লক্ষ টাকা থাকতো, তাহলে আমি সেই টাকা দিয়ে আমার বাবাকে বাড়ি তৈরি করে দিতাম, তাদের জন্য গাড়ি কিনতাম, কত কিছু করতাম। আর তুমি জামা কাপড় কিনে টাকাগুলো নষ্ট করে দিলে। সবসময় এরকম গরিবদের মতো কথা বলো কেন? তুমি হয়তো ভুলে গেছো তোমার কিন্তু বড়লোক পরিবারে বিয়ে হয়েছে, তাই এখন গরিব বাড়ির কথা ভুলে যাও। আর তুমি তো শুধু আমার সঙ্গে ঘুরেই গেলে, তুমি কিছু কিনবে না? না না, আমি কিছু কিনবো না। জামা কাপড়ের দাম দেখছি, দাম দেখে আমার হৃৎপিণ্ড মুখে চলে আসছে। এত টাকা নষ্ট করে শপিং করার কোনো দরকার নেই। দেবযানী এই কথা বললে শালিনী কিছুতেই কোনো কথা শুনতে চায় না। শালিনী তার বৌদির জন্য দামি দামি শাড়ি এবং লেহেঙ্গা পছন্দ করতে শুরু করে। বৌদি, তুমি তো সবসময় কেমন আতিপাতি সাধারণ শাড়ি পরে ঘুরে বেড়াও, তোমাকে দেখে কিন্তু মোটেই ভালো লাগে না। তাই আমি তোমাকে দামি দামি শাড়ি কিনে দিচ্ছি, এবার থেকে তুমি এগুলোই পরবে। এই বলে শালিনী তার বৌদিকে 2টো দামি শাড়ি এবং একটা লেহেঙ্গা কিনে দেয়, সেটাও লাখ টাকার কম নয়। এভাবে শপিং করার পর ননদ বৌদি দুজনে বাড়িতে ফিরে আসে। কিন্তু এত দামি শাড়ি এবং লেহেঙ্গা পাওয়ার পর দেবযানীর রাতের ঘুম উড়ে যায়। এখন যদি লক্ষ টাকা শাড়ি আর লেহেঙ্গা নিজের গায়ে পরি, তাহলে আমার গায়ে তো ফোসকা পড়ে যাবে, কারণ আমার এত দামি জামা কাপড় পরার অভ্যাস নেই। তার থেকে আমি বরঞ্চ একটা কাজ করব, কালকে সকালবেলা আমি শাড়ি আর লেহেঙ্গা অন্য একটা দোকানে গিয়ে বিক্রি করে ক্যাশ টাকা নিয়ে নেব। তারপর সেই টাকা দিয়ে আমি নিজের পছন্দ মতো শপিং করব। এতে করে অনেকগুলো শাড়ি, চুড়িদার, জামা কাপড় অনেক কিছুই হয়ে যাবে। পরের দিন সকালবেলা দেবযানী সেই শাড়ি এবং লেহেঙ্গা বিক্রি করার জন্য তার বাপের বাড়ির পাড়ার একটা দোকানে যায়। সেই শাড়ি এবং লেহেঙ্গা যেহেতু খুবই ডিজাইনার, তাই দোকানদারের সেই শাড়ি এবং লেহেঙ্গা দেখেই পছন্দ হয়ে যায়। দিদি, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? নামকরা ডিজাইনারের শাড়ি আর লেহেঙ্গা আপনি নিজের কাছে না রেখে আমার কাছে বিক্রি করতে এসেছেন? আপনি জানেন এই জিনিসগুলো কেনার জন্য মহিলারা পাগল হয়ে থাকে? আমার কোনো পাগল হওয়ার দরকার নেই, কারণ এই শাড়ি লেহেঙ্গাগুলো নিয়ে আমি কি করব? এগুলো তো সবসময় পরে ঘোরা যাবে না। তাই যদি টাকাটা আমি ক্যাশ হিসেবে পেয়ে যাই, তাহলে আমার খুব কাজে লাগবে। ঠিক আছে, তাই হবে, কিন্তু আপনি যে দাম দিয়ে কিনেছেন আমি কিন্তু সেই দাম আপনাকে দিতে পারবো না, তার থেকে কিছুটা কম দেব। আপনি যদি রাজি থাকেন বলুন। দোকানদারের কথা শুনে দেবযানী রাজি হয়ে যায়। সে তার দামি ডিজাইনার শাড়ি লেহেঙ্গা বিক্রি করে টাকা নিয়ে নেয়। এবার এই টাকাটা দিয়ে আমি আমার বাবা মায়ের জন্য আর আমার ভাই বোনেদের জন্য ভালো ভালো জামা কাপড়, জুতা, স্কুল ব্যাগ, পড়াশোনা করার বই, অনেক কিছু কিনে দেব।
এভাবেই দেবযানী তার বাপের বাড়ির লোকেদের জন্য সুন্দর সুন্দর জামা কাপড়, শাড়ি, জুতা, পরার বইপত্র আরো অনেক কিছু কিনে নেয়। সে ব্যাগ ভর্তি করে জিনিসপত্রগুলো নিয়ে বাপের বাড়িতে যায়। দেবযানী যখন সেই নতুন নতুন জিনিস তার বাপের বাড়ির লোকেদের হাতে তুলে দেয় তখন তারাও খুবই খুশি হয়। দিদি, তুই আমার জন্য এত ভালো ভালো জামা কাপড় নিয়ে এসেছিস, আমি তো ভাবতেই পারছি না। ওই একটা ছেঁড়া জামা কাপড় পরে কলেজে যেতে আমার একদমই ভালো লাগে না। সবাই আমার জামা কাপড় নিয়ে খুবই হাসাহাসি করে, তাই আমি নতুন ড্রেস পেয়ে খুব খুশি হয়েছি দিদি। নিজের বাবা মা এবং ভাই বোনের মুখে এরকম হাসি দেখে দেবযানীর মন একেবারে ভরে ওঠে। কিছুক্ষণ পর সে আবার শ্বশুর বাড়িতে ফিরে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। অন্যদিকে শালিনী দেশ বিদেশে ঘুরে বেড়ায় আর সেখান থেকে বিভিন্ন রকমের দামি দামি ব্র্যান্ডের জামা কাপড় শপিং করে বাড়িতে নিয়ে আসে। তাকে তার বৌদি বারণ করলেও সে শপিং করে টাকা নষ্ট করা বন্ধ করতে পারে না। একদিন, বৌদি, আমার এই টপ আর জিন্সটা তুমি পুষ্পাকে দিয়ে দিও তো, ওর মেয়েকে দিয়ে দেবে, কারণ আমি এই জামাটা আর পরবো না, আমার ভালো লাগছে না। পরবে না মানে? এটা তো নতুন, তুমি গত সপ্তাহে থাইল্যান্ড থেকে ঘুরে আসার সময় এটা কিনে এনেছিলে, আর এখন বলছো পরবো না? তুমি তো এটা একদিনও পরোনি। আর এই জামা কাপড়গুলো সব এম সাইজের, আর আমি তো এক্সেল পরি, সুতরাং এগুলো আমার টাইট হচ্ছে, তাই আমি পরতে পারবো না। বেকার বেকার আবার থাইল্যান্ডে গিয়ে জামা কাপড় কে এক্সচেঞ্জ করাতে যাবে? খুব একটা বেশি দাম নয়, মাত্র 2 লক্ষ টাকা, তুমি ওদেরকে দিয়ে দাও, ওরা পরে ফেলবে। দেবযানী তার ননদের কথা শুনে একেবারে অবাক হয়ে যায়। সে ভালো মতোই বুঝতে পারে সে যদি জামা কাপড়গুলো পুষ্পাকে দিয়ে দেয় তাহলে সে জামা কাপড়গুলোর মর্ম বুঝবে না, বরঞ্চ নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে ধোয়া মোছার কাজে সেই জামা কাপড়গুলো ব্যবহার করবে। না না, এত দামি জামা কাপড় আমি কাউকে দিতে পারবো না, আমি দেখছি কোনো ব্যবস্থা করা যায় কিনা, আমি যদি পরতে পারি আমি নিজেই পরে নেব। এই বলে দেবযানী সেই জিন্স টপ নিয়ে ঘরে চলে যায়। কিন্তু সে যেহেতু মোটেই ওয়েস্টার্ন জামা কাপড় পরে না, তাই সে সেলাই মেশিন বার করে সেই জামা কাপড়ের উপর দিয়ে এমন এক ধরনের ওড়না মতো সেলাই করে যে এখন সেই বিদেশি ওয়েস্টার্ন ড্রেসকে দেখে শাড়ি বলে মনে হয়। দেবযানী যখন সেই শাড়ি পরে শালিনীর সামনে যায় তখন শালিনী একেবারে অবাক হয়ে যায়। ভালোই তো বৌদি, তুমি একা একা শপিং করা শুরু করে দিয়েছো। কি সুন্দর শাড়িটা, আমার জন্য এরকম একটা শাড়ি কিনে নিয়ে আসতে পারলে না? আমি এরকম শাড়ি কত খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। পারবি কি করে? কারণ এই শাড়িটা আমি নিজে হাতে বানিয়েছি। আমি তোমার জিন্স টপ ওড়না মিশিয়ে এমন করে সেলাই করেছি যে এটা দেখে মনে হচ্ছে শাড়ি। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। প্রত্যেক দিনই দেবযানীর স্বামী জয়ন্ত লক্ষ লক্ষ টাকা তার বোনের হাতে ধরিয়ে দেয়, আর সেই টাকা নিয়ে শালিনী শপিং করে নষ্ট করে। অন্যদিকে বউকে সে যা টাকা দেয় সেই টাকা দেবযানী তার সংসারের কাজেই খরচা করে। দেবযানীকে বারবার শপিং করতে বললেও সে কিছুতেই অতিরিক্ত শপিং করতে চায় না। যখন তার শপিং করতে ইচ্ছা হয় তখন সে পাড়ার ছোটখাটো দোকানে কিংবা হাট বাজার থেকে শপিং করে নিয়ে আসে, অথবা সে নিজেও সুন্দর সুন্দর জামা সেলাই করে পরে। এভাবেই দেখতে দেখতে সময়ের চাকা বেশ অনেকটাই গড়িয়ে যায়। একদিন, বৌদি, তোমার মনে আছে আমি তোমাকে অনেকদিন আগে লক্ষ টাকা দিয়ে 2টো লেহেঙ্গা আর শাড়ি কিনে দিয়েছিলাম? কোথায়? তুমি তো কোনোদিনও পরোনি। সামনে কিন্তু একটা বিয়ে বাড়ি আসছে, তুমি আমাকে ওগুলো দেবে? আমি ওগুলো পরে বিয়ে বাড়ি যাবো। ননদের কথা শুনে দেবযানী ভীষণই ভয় পেয়ে যায়। না মানে, ওগুলো তো এখন আমার কাছে নেই, আর তোমার কাছে তো অনেক জামা কাপড় আছে, তোমার আবার ওগুলো দরকার কেন? তোমার কাছে নেই মানে কোথায় গেছে? আমি তো তোমাকে গিফট দিয়েছিলাম, তোমার কাছেই তো থাকার কথা। আমি কোনো কথা শুনতে চাই না, তুমি আমাকে ওগুলো ফিরিয়ে দাও, কারণ তুমি যখন পরবে না তাহলে আমি পরে নেব। শালিনীর কথা শুনে দেবযানী কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। আসলে কি বলতো, তুমি ওই জামা কাপড়গুলো আমাকে ফেরত দিতে পারবে না, কারণ তুমি তো তোমার বাপের বাড়ির পাড়ার দোকানে গিয়ে ওগুলো বিক্রি করে দিয়েছো। তুমি কি ভেবেছো আমি কিছু জানতে পারবো না? আজকে হঠাৎ করে আমার গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল, ভাগ্যিস ওই জামা কাপড়ের দোকানটার সামনেই আমার গাড়িটা খারাপ হয়, তা না হলে আমি তো সত্যি কথা জানতেই পারতাম না। শালিনীর যখন গাড়ি খারাপ হয়ে যায় তখন সে দেখে যে দেবযানীর পাড়ার একটা দোকানে দেবযানীর দামি শাড়ি এবং লেহেঙ্গা ঝুলে আছে। একই, এই এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি লেহেঙ্গা আমি তো আমার বৌদিকে কিনে দিয়েছিলাম, কিন্তু এখানে আসলো কি করে? দেবযানী দোকানদারের সঙ্গে কথা বলে আসল ব্যাপারটা জানতে পারে।
আসলে আমার না তোমাকে জানানো উচিত ছিল। তুমি প্লিজ রাগ করো না শালিনী। আসলে আমার না ওই টাকাটার খুব দরকার ছিল। তুমি তো ভালো করেই জানো আমি আমার বাপের বাড়ির লোকেদের জন্য কোনোদিনও তোমার কাছ থেকে টাকা চাই না। তাই আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আমি তো অত দামি দামি জিনিস কখনো ব্যবহার করিনি, তাই আমি জিনিসগুলো বিক্রি করে ফেলেছি। তারপর যা টাকা পেয়েছি সেই টাকা দিয়ে আমি আমার বাপের বাড়ির লোকেদের জন্য শপিং করেছিলাম। তোমার লজ্জা করে না? তুমি আমাদের টাকা দিয়ে কেনা জিনিস বিক্রি করে সেই টাকা দিয়ে বাপের বাড়ির লোককে গিফট কিনে দিয়ে এসেছো। এটা করার আগে তুমি একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? আমি ভাবতে পারছি না বৌদি তুমি এতটা নিচে নামতে পারো। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু তাই বলে আমি টাকাটা দিয়ে আমার বাপের বাড়ির লোকেদের ভালো করেছি। কিন্তু তুমি যে প্রত্যেক সপ্তাহে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে শপিং করে নিয়ে আসো, তার বেলায় তুমি নিজে টাকার মর্ম বুঝতে পারো না। তাহলে আমাকে এত বড় বড় কথা বলছো কেন? তোমার মুখে এসব কথা মানাই না। নিজে এত লক্ষ লক্ষ টাকা খরচা করে শপিং করে নিয়ে আসো, কিন্তু টাকাগুলো কার? তোমার দাদারই তো। তাই প্লিজ তুমি আর এরকম করে টাকা অপচয় করো না। তুমি যেমন তোমার দাদার টাকা দিয়ে নিজের জন্য শপিং করো, আর ঠিক সেই টাকা জিনিস বিক্রি করেই আমি আমার বাপের বাড়ির লোকেদের ভালো করেছি। তাতে আমি কোনো অন্যায় করিনি। দেবযানী এই কথা বললে শালিনী একেবারে চুপ করে যায়, কারণ শালিনী বুঝতে পারে যে অর্থ উপার্জন করতে অনেক কষ্ট হয়, আর উপার্জন করা অর্থ কখনো অপচয় করতে নেই। সেদিনের পর থেকে শালিনী আর কখনো টাকার অপচয় করে না, অর্থাৎ সে দামি দামি জামা কাপড় শপিং করে না। এভাবে শপিং করা নিয়ে শালিনী এবং দেবযানীর মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যায়। গুনগুন এবং অপু একে অপরকে পছন্দ করত। তারা দুজনেই কলেজে একই সঙ্গে পড়াশোনা করেছে। কলেজ পাশ করার পর অপু একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছিল। চাকরি পাওয়ার পর অপু গুনগুনকে বিয়ে করার প্রস্তাব দেয়। গুনগুন খুবই খুশি হয়ে অপুর সঙ্গে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। তারা সেদিনই কোর্ট ম্যারেজ করে। গুনগুন দেখতে খুবই সুন্দর ও ফর্সা ছিল। অন্যদিকে অপুও খুবই ফর্সা এবং হ্যান্ডসাম একটি ছেলে ছিল। কিন্তু অপুর পরিবার অর্থাৎ অপুর মা, বাবা, বোন, দাদা, বৌদি সবাই দেখতে খুবই কালো ছিল। এ বাবা, আমি কি সর্বনাশ করে ফেলেছি! অপু দেখতে এত ফর্সা, আমার থেকেও বেশি ফর্সা, আর এর পরিবারের সবাই এত কালো। বিয়ে করার আগে অপুর পরিবারের সঙ্গে একবার আলাপ করা দরকার ছিল। আর অপুর পরিবার কালো, তাতে আমার কি? অপু তো ফর্সা। কিন্তু আমি যে কারোর সঙ্গে অপুর পরিবারের পরিচয় করাতেও পারবো না। কি হলো গুনগুন, তুমি কি ভাবছো মনে মনে? আমরা সবাই তখন থেকে একা একা বকেই যাচ্ছি। চলো তুমি ঘরে চলো, মনে হচ্ছে তুমি অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছো। হ্যাঁ বাবা, তুই বৌমাকে ঘরে নিয়ে যা, আমি তোদের ঘরে খাবার দিয়ে আসছি। অপু গুনগুনকে তার ঘরে নিয়ে যায়। গুনগুন মনে মনে অপুর পরিবারকে নিয়ে উল্টো পাল্টা চিন্তা ভাবনা করলেও অপুর পরিবার গুনগুনকে মন থেকে মেনে নিয়েছিল। গুনগুনের সঙ্গে সবাই খুবই ভালো ব্যবহার করত। এমনকি গুনগুনকে কেউ বাড়ির কোনো কাজও করতে বলতো না। কিন্তু গুনগুন তার শ্বশুর বাড়ির কাউকেই পছন্দ করত না। সে সবার সঙ্গে সামনাসামনি ভালো ব্যবহার করলেও মনের মধ্যে তার অনেক কিছুই চলতো। সে সবসময় প্ল্যান করত কি করে সে অপুকে তার পরিবারের থেকে আলাদা করতে পারবে। একদিন গুনগুন অপুকে বলে, অপু, উপরওয়ালা আমাকে দেখতে ফর্সা করেছে, এতে আমার কি দোষ বলো তো? আমি কি ফর্সা হয়ে খুব ভুল করেছি? কেন তুমি এরকম কেন বলছো? আমিও তো ফর্সা, তাতে কি হয়েছে বলো? তুমি কি জানো আমাকে নিয়ে তোমার বাড়িতে সবাই ভেদাভেদ করছে? তোমার বাড়ির সবাই কালো আর আমি দেখতে খুবই ফর্সা বলে তোমার বাড়ির সবাই আমার উপর হিংসা করে। আমার সঙ্গে কেউ ভালো করে কথা বলে না, আমার সঙ্গে কেউ মিশতেও চায় না। আমি ওদের সঙ্গে মিশতে গেলে ওরা আমাকে বলে আমি নাকি ইংরেজের বাচ্চা, আমি যেন ওদের সাথে না মিশি। আমি ওদের সঙ্গে মিশলে আমি নাকি ওদের মতো কালো হয়ে যাব। আরে পাগলি, তুমি এটাকে নিয়ে এত সিরিয়াস হয়ে পড়েছো কেন? আমার পরিবার তোমার সঙ্গে একটু মজা করেছে জাস্ট। তুমি দেখতে খুব সুন্দর তো, সেই জন্য তোমাকে নিয়ে একটু সবাই আর কি করে। আমি জানি তোমাকে বৌমা হিসেবে পেয়ে আমার বাড়ির সবাই খুব খুশি। তোমাকে নিয়ে কেউ কখনো বাজে কথা বলতেই পারবে না, বুঝেছো? দূর বাবা, এ তো দেখছি আমার কথাই পাত্তাই দিল না। আচ্ছা তাই, ওরা আমার সঙ্গে মজা করেছে? আমি তো ভেবেছি ওরা হয়তো সত্যি সত্যি আমাকে পছন্দ করে না। আচ্ছা ছাড়ো এসব। এই বলে গুনগুন সেখান থেকে চলে যায়। এরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন অপু চাকরি সূত্রে তার পরিবারকে বিদায় জানিয়ে বেশ কিছুদিনের জন্য অন্য শহরে চলে যায়।
অপু চলে যাওয়ার পরই গুনগুন তার আসল চেহারা তার পরিবারকে দেখাতে শুরু করে। এই যে দিদি, তুমি আমার সামনে থেকে একটু দূরে গিয়ে দাঁড়াও। তোমার ছায়া আমার গায়ের উপর পড়লে আমি তোমার মতো কালো হয়ে যাব। তোমাদেরকে অনেক দিন ধরে সহ্য করেছি, আর আমি কিছুতেই তোমাদেরকে সহ্য করতে পারবো না। অপুর জন্য তোমাদের সঙ্গে গায়ে গায়ে লেগে থাকতে হতো। বৌদি, তুমি বড় বৌদিকে এসব কি বলছো? তুমি তাহলে এতদিন ধরে আমাদের সঙ্গে ভালো সাজার নাটক করেছিলে? আমি তো তোমাকে খুবই ভালো মনে করেছিলাম। আমরা ভেবেছিলাম তুমি ফর্সা, কিন্তু তোমার মধ্যে কোনো অহংকার নেই, সেই জন্য আমরা তোমাকে সবাই এত ভালোবাসি। আর তুমি তাহলে তোমার আসল রূপ আজকে দেখিয়েই দিলে। দেখো রিমি, তুমি যেমন কালো আর সেরকমই কালো তোমার মুখ। তোমার এই কালো মুখ দিয়ে উল্টোপাল্টা কথা বলা বন্ধ করো। তোমার কথা আমি শুনতে চাই না। যাও এখান থেকে, আমি তোমাদের সঙ্গে মিশতেই চাই না। আমি একা একা থাকতে চাই। গুনগুন এভাবেই সেদিন থেকে তার পরিবারের সকলের সঙ্গে খুবই বাজে ব্যবহার করা শুরু করে। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন গুনগুনের বাড়িতে প্রিয়া এবং সঞ্চিতা নামে দুই বন্ধু আসে। গুনগুন, আরে বাহ, তোর শ্বশুর বাড়ি তো অনেক বড়, আর এত সুন্দর বাড়ি। আমাদের গুনগুন তাহলে বড়লোক বাড়ির বৌমা হয়ে গেল। চুপ কর, তোরা ঢঙের কথা বলিস না তো। আচ্ছা বল, তোরা কি খাবি? আমি এখনই তোদের জন্য বানিয়ে আনছি। কি খাবে? এই তো আমি নিয়ে চলে এসেছি। বৌমা, আমি আমাদের সবার জন্য ফুচকা এনেছিলাম। তোমার বন্ধুরা তোমার সঙ্গে দেখা করতে এসেছে, ভালোই হলো। আজকে আমি বেশি করেই ফুচকা এনেছি। নাও, তোমরা সবাই মিলে ফুচকা খাও। দাঁড়াও, আমি ফুচকাতে আলু মাখাগুলো ভরে দিচ্ছি, তোমরা টক জলে ডুবিয়ে ডুবিয়ে ফুচকা খেয়ে নেবে। আরে না না কাকিমা, একদম নয়। আসলে আমরা ফুচকা খেতে খুবই ভালোবাসি। ফুচকা আমাদের ফেভারিট খাবার। ফুচকাকে আমরা কখনোই না বলতে পারবো না, কিন্তু ক্ষমা করবেন, আপনার গায়ের রং দেখে, মানে আপনি দেখতে এত কালো, আপনি যদি আপনার এই কালো হাত দিয়ে ফুচকার মধ্যে আলু মাখা ভরে দেন, তাহলে আমরা ফুচকা খেতেই পারবো না। আপনি ফুচকা নিয়ে এসেছেন, ঠিক আছে, এটা রেখে চলে যান, আমরা নিজেরাই ফুচকা খেয়ে নেব। এভাবেই গুনগুনের বন্ধুরা সোনালী দেবীর গায়ের রঙের জন্য তাকে অপমান করতে থাকে। ঠিক তখনই সেখানে গুনগুনের ননদ এবং বড় জা চলে আসে। এ কি, আপনারা এভাবে আমার মাকে অপমান করছেন কেন? আমার মা তো আপনাদের মায়ের বয়সী, তাই না? তবু আমার মায়ের সঙ্গে এভাবে কথা বলতে আপনাদের লজ্জা করছে না? আর বৌদি, তুমি নির্লজ্জের মতো বসে বসে তোমার শাশুড়ি মাকে অপমানিত হতে দেখছো? হ্যাঁ দেখছি, কারণ এরা যা বলেছে ঠিকই বলেছে। আমার বন্ধুরা একদম আমার মতোই, এরা কখনোই কোনো খারাপ কথা বলে না। তোরা একদম ঠিক বলেছিস, যে যেমন তার সঙ্গে ঠিক তেমনই ব্যবহার করা দরকার। গুনগুন, এ আমরা কি দেখছি রে? তোর পরিবারের সবাই কালো? ও, আমরা এবার বুঝেছি তুই কিভাবে এত বড় লোক বাড়ির বৌমা হলি। নিশ্চয়ই এনারা এনাদের কালো ছেলের জন্য মেয়ে খুঁজে পাচ্ছিল না, আর তোকে টাকার লোভ দেখিয়েছিল, তাই তুই টাকার লোভে কালো ছেলেকে বিয়ে করেছিস। সত্যি, আজকাল কি সব হচ্ছে, মানুষ টাকার জন্য কি না কি করতে পারে। না না, তোরা ভুল ভাবছিস, এরা কালো, কিন্তু আমার বর কালো নয়। অপু খুবই ফর্সা, আমার থেকেও বেশি ফর্সা। দাঁড়া, আমি তোদেরকে এখনই ফটো দেখাচ্ছি। আমার ফোনটা কোথায় গেল? না ছাড়, তুই আর শুধু শুধু মিথ্যা কথা বলিস না। আজকাল ফটোতে কাউকেই কালো দেখায় না। আজকাল তো ফিল্টারের যুগ চলছে, কালো মানুষও ফর্সা হয়ে যায়। তোদের এই কালো পরিবারে এসেই আমরা ভুল করেছি। এই চল সঞ্চিতা, বাড়ি চল। এভাবেই গুনগুনের বন্ধুরা গুনগুনকে অপমান করে সেখান থেকে চলে যায়। একদম ঠিক, তোমার বন্ধুরা কিন্তু একদম ঠিক কথা বলেছে। তুমি যে বললে তোমার বন্ধুরা কোনোদিনও কোনো খারাপ কথা বলতেই পারে না, যে যেরকম তার সঙ্গে ঠিক সেরকমই করা দরকার। কেমন লাগলো বৌদি? রিমির কথা শুনে গুনগুন খুবই রেগে যায় এবং সে কোনো কথা না বলে তার ঘরে চলে যায়। গুনগুন তখনই অপুকে ফোন করে। অপু, তুমি আজকেই বাড়ি এসো, আমি কিচ্ছু শুনতে চাই না, ঠিক আছে? তোমাকে আজকেই বাড়ি আসতে হবে। কেন গুনগুন, হঠাৎ কি হলো তোমার? আমি এখন কাজ ছেড়ে কিভাবে বাড়ি যাব? কি হয়েছে আগে সেটা তো বলবে। বাড়িতে কোনো প্রবলেম হলো নাকি? না, বাড়িতে কোনো প্রবলেম হয়নি। আসলে আমার শরীর ভীষণ খারাপ, আমি ভীষণ অসুস্থ। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার কেয়ার করার মতো এখানে কেউ নেই। তুমি তো জানো আমি ফর্সা বলে আমার কাছে কেউ আসতে চায় না। তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। কি, তোমার শরীর খারাপ? তুমি আগে বলবে তো। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, আমি এখনই স্যারের সঙ্গে কথা বলছি। আর তুমি চিন্তা করো না, আমি আজকেই বাড়ি ফিরছি, ঠিক আছে? অপু সেদিন রাতে বাড়ি ফিরে আসে।
গুনগুন অসুস্থ হওয়ার নাটক করে বিছানায় ঘুমিয়েছিল। সেদিন অনেক রাত হয়ে যাওয়ায় এবং অপু অনেক বেশি ক্লান্ত থাকায় সেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। অপু ঘুমিয়ে পড়লে গুনগুন বিছানা থেকে ওঠে এবং তার ফোনটা নিয়ে তার বন্ধু প্রিয়াকে ভিডিও কল করে। কি রে, কি হলো? এত রাতে তুই আমাকে ভিডিও কল করছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এখন রাত 2টা বাজে। আমি এখন রাখছি, কালকে কথা হবে। না না, একদম ফোন রাখবি না বলে দিলাম। আমি তোকে একটা জিনিস দেখাবো, সেই জন্য ফোনটা করেছি। তুই বলেছিলি না আমার বর দেখতে কালো আর ফটোতে সবাইকেই ফর্সা দেখায়, কিন্তু ভিডিও কলে তো কাউকে ফর্সা দেখায় না, তাই না? এই দেখ, আমি দেখাচ্ছি আমার বর কত ফর্সা। দেখ দেখ, ভালো করে দেখ, আমার বর এখন ঘুমাচ্ছে। অপু ফর্সা হওয়ার সঙ্গে সঙ্গে কত হ্যান্ডসাম, তাই না বল? হ্যাঁ তাই তো, তোর বর তো দেখতে খুবই ফর্সা আর হ্যান্ডসাম। আমরা তাহলে ভুল ভেবেছিলাম। আসলে তোর পরিবারের সবাই কালো তো, আর ওই বাড়ির ছেলে কালো হবে এটাই তো স্বাভাবিক ছিল। আচ্ছা তুই আমার কথায় কিছু মনে করিস না, কেমন? গুনগুন একটা কথা বলবো? তুই ফর্সা, তোর বর ফর্সা, আর তোর পরিবারের সবাই কালো। ওই কালো মানুষগুলোর সঙ্গে তুই কিভাবে থাকিস বলতো? তুই তো আলাদা থাকতে পারিস। তোর বরকে নিয়ে আলাদা থাকার ব্যবস্থা কর। হ্যাঁ রে, আমি তো বিয়ের পরের দিন থেকে সেই চেষ্টাই করছি, কিন্তু কিছুতেই তো আমি আমার প্ল্যানে সাকসেসফুল হতে পারছি না রে। আসলে অপুকে কিছুতেই ওর পরিবারের বিরুদ্ধে নিয়ে যেতে পারছি না আমি। তোর মাথায় কিছু বুদ্ধি থাকলে আমাকে বলতো। ঠিক আছে, আমার মাথায় একটা খুবই ভালো আইডিয়া আছে, ভালো করে বলছি শোন। প্রিয়া গুনগুনকে একটা আইডিয়া দেয়। গুনগুন সেই প্ল্যান মাফিক এগিয়ে যাবে বলে ঠিক করে। গুনগুন কিছুতেই অপুকে আর অন্য শহরে যেতে দেয় না। কিছুদিনের মধ্যে গুনগুন গর্ভবতী হয় এবং সে তার পরিবারের সকলকে সুখবর জানায়। সুখবর জানার পর গুনগুনের পরিবার সকলেই খুবই খুশি হয় এবং সবাই গুনগুনের সেবা যত্ন করতে থাকে, কিন্তু গুনগুন তখনও তার প্ল্যান সাকসেসফুল করার জন্য লেগেছিল। অপু, অনেক হয়েছে, আর নয়। আজকে তোমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। জানো তোমার পরিবার আমাকে কি বলেছে? বলেছে আমি যেন ওদের সামনে না যাই। আমি ওদের সামনে গেলে আমার বাচ্চা ওদের মতো কালো হবে। আমি আর কিছুতেই তোমার পরিবারের সঙ্গে থাকতে পারবো না। তুমি বলো, তুমি তোমার বউ আর বাচ্চাকে চাও না বারকে চাও? আজকে তোমাকে যে কোনো একটা বেছে নিতেই হবে। এভাবেই গুনগুন নানান রকম উল্টোপাল্টা কথা বলে অপুকে পুরোপুরি উস্কে দেয়। শেষ পর্যন্ত অপু তার পরিবারের বিরুদ্ধে যেতে বাধ্য হয়। অপু তাদের বাড়ির মাঝ বরাবর লাল রঙের সেলোটেপ দিয়ে একটা বর্ডার তৈরি করে। আজ থেকে আমি আমাদের বাড়িটা 2 ভাগে ভাগ করলাম। বাড়ির একদিকে আমি আর আমার বউ থাকবো, আর বাড়ির অন্যদিকে তোমরা থাকবে। আমরা তোমাদের সঙ্গে থাকতে পারবো না। কিন্তু কেন বাবা, কি হয়েছে সেটা তো বলবি। হঠাৎ করে তুই বাড়ি ভাগাভাগি করছিস কেন? অপু তার মায়ের কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। আমি বলছি, আমার মতো আপনার ছেলেও কালো মানুষদের পছন্দ করে না, তাই আজ থেকে কালো মানুষরা একদিকে থাকবে আর ফর্সা মানুষরা আর একদিকে থাকবে। এই বলে গুনগুন সেখান থেকে চলে যায়। গুনগুন ও অপুর এমন ব্যবহারে তাদের পরিবারের সকলেই খুবই রেগে গিয়েছিল, তাই তারাও তাদের সঙ্গে সম্পর্ক রাখা বন্ধ করে দেয়। গুনগুন অপুর সঙ্গে বেশ হাসি খুশি দিন কাটাচ্ছিল। দেখতে দেখতে 8 মাস কেটে যায়। একদিন একটা আর্জেন্ট কাজের জন্য অপুকে আবার অন্য শহরে যেতে হয়, কিন্তু সেদিন হঠাৎ করেই গুনগুনের শরীর ভীষণ খারাপ করে। আসলে তার প্রসব যন্ত্রণা শুরু হয়েছিল। সে যন্ত্রণায় ছটফট করে কাঁদতে থাকে। তার কান্নার আওয়াজ শুনে সোনালী দেবী সেখানে ছুটে আসে। মা, তুমি এই বর্ডারের ওপারে গেলে কেন? তুমি জানো না ওটা ফর্সা মানুষদের বাসস্থান? তুমি এখনই বর্ডারের এই পারে চলে এসো। এখন এসব বলার সময় নয় রে মা। দেখতে পাচ্ছিস বৌমা কত কষ্ট পাচ্ছে। যা হয়েছে ভুলে যা, তাড়াতাড়ি চল, বৌমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। গুনগুনকে তাড়াতাড়ি করে তার শাশুড়ি মা, ননদ এবং যা 3 জনে মিলে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার সঙ্গে সঙ্গে গুনগুনকে অ্যাডমিট করে। গুনগুন একটা সুন্দর ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম দেয়। ডাক্তার গুনগুনকে জানিয়েছিল তাকে যদি ঠিক সময়ে হসপিটালে না আনা হতো তাহলে তার বাচ্চাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব হতো না। ততক্ষণে সেখানে অপু এসে পৌঁছায়। গুনগুন তার ভুলের জন্য খুবই আফসোস করতে থাকে। আমাকে ক্ষমা করে দাও তোমরা, আমি তোমাদের সঙ্গে খুব বাজে ব্যবহার করেছি। আমি আর কখনোই তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করব না। আমি তোমাদের সঙ্গে একসঙ্গে মিলেমিশে থাকতে চাই। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। অপু, তুমিও আমাকে ক্ষমা করে দাও।
তোমার পরিবার কখনোই আমার সঙ্গে বাজে ব্যবহার করেনি। আমি তোমাকে তোমার পরিবারের থেকে আলাদা করার জন্য এসব করেছি। এভাবে গুনগুন সকলের সামনে তার ভুল স্বীকার করে। তার পরিবারের সবাই তাকে ক্ষমা করে দেয়। সেদিনের পর থেকে তারা সবাই মিলে একসঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।